এবং সেই দলটি যখন ডিফেন্ড করে কেন জানি আমি শেখ হাসিনার গলা শুনি। আমি অনেক ভাবলাম যে আমি কেন শেখ হাসিনার গলা শুনছি। তারপর আমি চিন্তা করলাম শেখ হাসিনার সময় বট বাহিনী ঠিক যেভাবে, ঠিক যেই ভাষায়, ঠিক যেই বিষয়গুলো নিয়ে আমাকে টকশোর পরে কমেন্টে গিয়ে আক্রমণ করতো, আমার বিয়ে করছি না কেন, টিপ লাগাচ্ছি কেন, আমি বাঙালি শাড়ি পরে আসি কেন, মাথায় কাপড় নাই কেন, আওয়ামী লীগের বট বাহিনী ঠিক যেই ভাষায় আক্রমণ করতো, এই এনসিপি কিংবা তাদের তথাকথিত জেনজির বাহিনী বট দিয়ে ঠিক একই ভাষায় আমাকে আক্রমণ করে। ঠিক যেভাবে হাসিনা বলতো বিকল্প দেখান, এরাও তেমনি বলে ইউনূসের বিকল্প দেখান। খুব সম্মানের সাথেই বলছি, উনি এখন আমাদের গলায় শেখ হাসিনার গলা শুনতে পাচ্ছেন। আনফর্চুনেটলি তার দলের লোকজন যখন চাঁদাবাজি করে, মারামারি করে, অভ্যন্তরীণ কলহের কারণে তারা যখন পুরো দেশকে লুটুপুটে খাচ্ছে, তিনি ওই কার্যক্রমের মধ্যে শেখ হাসিনাকে তিনি খুঁজে পান না। দ্যাটস আ ভেরি আনফর্চুনেট থিং। অ্যান্ড মজার ব্যাপারটা খেয়াল করে দেখেন, পুরো কার্যক্রমটাকেই তিনি এখন এমনভাবে ব্রিফ করলেন, এমন একটা অ্যাঙ্গেল থেকে দেখালেন যে কোর্টের রায় নাকি, মানে কোর্টের রায়টাকে সামনে আনার আসলে উদ্দেশ্য কি? তার মানে কি আপনি বলতে চাচ্ছেন কোর্টের রায়টা বিতর্কিত সামহাউ? তাহসিন রিয়া, যেটা ব্যারিস্টার রুমিন ফারহানা যাদেরকে বট বাহিনী বলছে, আপনি বলছেন তাদেরকে রিয়েল আইডি। আমি আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে দেখেন, উনি শুধু বট বলতেছে না, উনি বলতেছে এনসিপির বট বা এনসিপি এই কাজটা করতেছে। সমস্যাটা কি জানেন? সমস্যাটা হচ্ছে ওই যে আপনার ট্রেডিশনাল রাজনৈতিক যে পলিসি, যে আপনাকে সারাটা জীবন সামনে একজনকে রেখে বিরোধিতা করতে হবে, আর জেনজি বট ইউজ করে না। হায় হায়, তাহলে তো সাড়ে সর্বনাশের কথা। এইসব কুৎসিত নোংরা কমেন্ট একজন নারী রাজনীতিবিদের প্রতি এই 20 থেকে 25 বছরের ছেলেরা মনে মনে লালন করে। এটা তো বিভৎস ভয়ঙ্কর বাজে জেনারেশন ভাই। আমি তো এই জেনারেশনকে ভয় পাচ্ছি। আই এম সরি, যারা একজন নারীর বিতর্কের উত্তরে পাল্টা তর্ক দিতে জানে না, যারা সেই নারীর ব্যক্তিগত জীবন, তার সাজ পোশাক নিয়ে আলোচনায় বেশি সময় ব্যয় করে এবং মনে করে ওটাই আক্রমণের কায়দা, এখন আবার বুক ফুলিয়ে বলে বট না, এটা কিন্তু আগেও হয়েছে। আপনি নিজেই বলেছেন আগেও হয়েছে। আমি বলেছি যে আওয়ামী লীগের সাথে কি নিদারুণ মিল। ট্যাগিং বলেন, হ্যারাসিং বলেন, নারীর প্রতি আচরণ বলেন, সবখানেই তো দেখি মিল। জি, তাহসিন রিয়া, এক লাইনে, সময় শেষ, অনুষ্ঠানের সময়টাই রাখি। মানে সেটার সাথে আপনার এনসিপির সম্পর্কটা কোথায় মনে হচ্ছে? কারা সেই কমেন্টগুলো করতে? এই অনুষ্ঠানে কি আমি প্রশ্ন করতে পারবো? আপনার কাছে আমি প্রশ্নটা করি, মানে আপনার কাছে কি মনে হয় কিনা যে এটা একটা সামাজিক সমস্যা এবং এই সমস্যাটা মানে কনস্ট্যান্ট? আমি একটু প্রশ্নটা করি ভালো করে, এই সমস্যাটা কনস্ট্যান্ট, এটা কোনো দলীয় সমস্যা না, রাজনৈতিক সমস্যা না। এটা যদি রাজনৈতিক সমস্যা না, এটা যদি সোশ্যাল সমস্যা বুঝে থাকে, রাজনীতির কথা বলে যখন ইন্ডিকেশন পরিষ্কার হবে, কিন্তু আপনি দোষ দেন সেই পুরাতন রাজনীতি। তাহলে তো ভাই আমি প্রশ্নটাকে বলেছি, পুরানো এখন টপিক ঘুরে যাচ্ছে, আমরা এই টপিকে থাকি কিছুক্ষণ। আমরা বলছি এই টপিকে আলাদা একটা সই করতে পারি, ব্যারিস্টার রুমিন ফারহানা এবং তাহসিন রিয়া, আমরা আলাদা একটা সই করতে পারি আজকের অনুষ্ঠানে। আজ সময় নেই। আমি লক্ষ্য করছিলাম ঠিক শেখ হাসিনা নিজেকে অনির্বাচিত বলে ভীষণ আঘাত পেতেন এবং তিনি বড়ই কষ্ট পেতেন। আমি দেখতে পাচ্ছি আমাদের নতুন সরকারটিও তাই, কিন্তু আমাদের নতুন সরকারের ভিত্তি হচ্ছে সুপ্রিম কোর্টের রেফারেন্স, যেটা আর্টিকেল 106 দ্বারা এসছে। একটু দেখি তো আর্টিকেল 106 এ ঠিক কি বলেছে। কিছু মনে করেন, আমাকে একটু সময় দিতেই হবে। দেশে একটা নির্বাচন হলে বিনিয়োগকারীরা আস্থা পাবেন বলে আপনারা মনে করেন কিনা? আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনতে পাচ্ছেন। আমি মানে আপনার প্রশ্নের উত্তরটা আমি দিব, তার আগে আমার কাছে মনে হয়েছে যে আমার বিজ্ঞ দুজন আলোচক যারা বিভিন্নভাবে সমালোচনা করেছেন, এটার উত্তরটা আমি আমি একটু বলি, আমাকে একটু বলতে দেন। আমি তো শুরুই করিনি এখনো কথা। বিফোর স্টার্টিং মাই স্পিচ, প্লিজ কন্টিনিউ, প্লিজ ওকে। থিং ইজ, দেখেন খুব পরিষ্কারভাবে একটা ব্যাপার বলি। আমাদের এখানে একজন বিজ্ঞ আলোচক বললেন যে এই ধরনের মানে ভাবখানা এমন, যে ধরনের প্রেজেন্টেশন এর আগে নাকি কখনো, মানে এর আগে কখনো হয়নি, এরকম একটা ভাব নিচ্ছে। আমি আপনাকে প্রশ্ন করি, এরকম বাংলাদেশে এরকম ইনভেস্টমেন্ট সামিট বাংলাদেশের স্বাধীনতার পর আসলে কি হয়েছে কিনা? আপনি আমাকে উদাহরণ দেখান। আপনি তো আমাকে উদাহরণ দেখাতে চাচ্ছেন না। দেখেন, আমাদের ফ্যাক্ট বুঝতে হবে। ফ্যাক্ট হচ্ছে যে ইটস নাথিং অ্যাবাউট ডক্টর ইউনূস গভর্নমেন্ট, ইটস নাথিং অ্যাবাউট কে এটা করছে। আমরা সেদিকে দেখতে চাই না, আমরা দেখতে চাই হচ্ছে বাংলাদেশে পজিটিভ কি কাজটা হলো। আপনি আশিক ভাই যিনি যে প্রেজেন্টেশনটাকে নিয়ে আজকে অনেক বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশে, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি বাংলাদেশে এর পূর্বে, আপনি আমাকে হলফ করে দেখান, এর পূর্বে বাংলাদেশে এত স্মার্ট প্রেজেন্টেশন আপনি নিজে দেখছেন কিনা? আপনি তো দেখেন না ইনফ্যাক্ট। এখন তাহলে অনেক প্রশ্ন আসতে পারে, এটাকে আমরা যেমন ট্রেডিশনাল আলাপটা আমরা আসি, যেমন আমরা এখানে এই মঞ্চে বসে আমরা বিগত সরকারের অনেক উন্নয়নের গল্পটা আমরা শুনলাম আবার নতুন করে। কারণ ফ্যাক্টটা আমি আপনাকে বলি, দেখেন গল্পটা কোথায় জানেন? গল্পটা হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন বা বিনিয়োগ সামিট, এ ধরনের প্রোগ্রাম বাংলাদেশের আগে হয়েছে। কেমন হয়েছে? এরকম হয়েছে যে সেখানে চাটুকারিতা দেখেছি আমরা, এরকম হয়েছে সেখানে বিদেশি বিনিয়োগকারীদেরকে আমরা দেখে নেই, দেখছি একটা খোলস, দেখছি কিছু চাটুকর মানুষজন চারপাশে বসা, আর সারাটা দিন ধরে আমরা দেখছি যে সেখানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে পুরো বিনিয়োগ সম্মেলনটাকে সাজানো হয়েছে, একটা দলকে কেন্দ্র করে পুরো বিনিয়োগ সম্মেলনটাকে, বিনিয়োগ সামিটটাকে হচ্ছে গোছানো হয়েছে।
দেখেন আমি একটু সহজ করে বলি, আপনাকে পাবলিক পারসেপশন বুঝতে হবে। ধরেন আমি যদি এখন বলি যারা যারা প্রশংসা করছে তারা কার, আপনি নিজে আইডিগুলোতে ঢুকে দেখেন। যেই জেনজিরা পরিবর্তন চেয়েছিল, আমি বলি মাঝে মাঝে যে আদমজি ক্যান্টের যে ছেলেটা, রাজুক উত্তরা যে ছেলেটা, ইডেন কলেজের যে মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে হচ্ছে পরিবর্তনের কথা বলেছিল, তারা আজকে আশিকদের প্রশংসা করছে, তারা আজকে এই বিনিয়োগ সম্মেলনের প্রশংসা করছে। এখন সেই প্রশংসায় যদি আপনি আপনার উদারতা না দেখান, সেই প্রশংসায় যদি আপনি আপনার সংকীর্ণতা দেখান, এটা আপনার সংকীর্ণতা, এটা আপনার ক্ষীণ দৃষ্টিভঙ্গি, সে জায়গাটাতে স্যার আমার কিছু করার নেই। বা আপনার যদি গাত্র দেওয়া হয় বা আপনার যদি কষ্ট লাগে, ইটস কমপ্লিটলি অন ইউ। এটা ইউনূস সরকারেরও কিছু এখান থেকে কমে যাবে না, আশিক সাহেবেরও কিছু কমে যাবে না। আশিক সাহেব তো তার সর্বোচ্চটা স্যাক্রিফাইস করেই বাংলাদেশে এসছেন, এই বাংলাদেশে এসছেন। তো আমি আপনাদেরকে আজকে প্রশ্ন করতে চাই, এই মঞ্চ থেকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত আশিক সাহেবদের মতন একজন ভালো প্রেজেন্টার কি তারা তৈরি করতে পেরেছেন? আপনি আমাকে দেখান, পারেন নাই তো আপনারা। সো ফ্যাক্ট কি? ফ্যাক্ট হচ্ছে যে আপনার কাছে যখন 10টা আশিক থাকবে, আপনার কাছে যখন 20টা এরকম প্রোগ্রামের রেফারেন্স থাকবে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি তখন এই ধরনের মানে প্রোগ্রামের সমালোচনা করেন। বরং এই মঞ্চ থেকে আমি বিডা এটার ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করেন, দেখেন আপনি কি কখনো ইভেনচুয়ালি ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করে এই ধরনের সমালোচনা আপনি কখনো দেখেছেন এর আগে? তাদেরকে তো সামনেই আনা হয় না, তাদেরকে সামনে প্রমোট করা হয় না। আমি আজকে আপনার যমুনা টিভিকে ইনফ্যাক্ট ধন্যবাদ জানাতে চাই যে এই প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ডে যে ভদ্র লোকরা যারা কাজ করেছেন, আপনারা তাদের থেকেও লোকজনদেরকে আজকে সামনে এনেছেন, মানুষরা তাদেরকেও দেখতে চায়। এখন আপনি যে প্রশ্নটা করেছিলেন যে দেখেন স্থিতিশীল গভর্নমেন্ট যেটাকে আমরা বলছি, প্রথমত আমাদের এই আজকের মঞ্চ থেকে আরেকটা নতুন আলোচনা আমরা শুনলাম, সেটা হচ্ছে যে আমরা এই গভর্নমেন্টকে অনির্বাচিত সরকার বলতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি কিন্তু আমরা এই সরকারকে গণঅভ্যুত্থানের সরকার বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। কেন জানেন? কারণ অনির্বাচিত সরকার বললে বাংলাদেশের যে রাজনীতি দাঁড় করানো যায়, অনির্বাচিত সরকার বললে এখানে এই সরকারকে সমালোচনা করার অনেক স্কোপ তৈরি হয়ে যায়। বরং আমরা কিন্তু এটাকে পজিটিভলি এই সরকারকে কিন্তু গণঅভ্যুত্থানের সরকারও বলতে পারি, যে জুলাই আগস্ট আপরাইজিংটা হয়েছিল আপরাইজিংয়ের সরকারও বলতে পারি। আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। প্রশ্নটা ছিল যে স্থিতিশীল গভর্নমেন্ট থাকলে কি আসলে আমি কুসুম মাহমুদ চৌধুরী বিনিয়োগ সম্মেলন থেকে বের হয়ে এসে সাংবাদিকদের নির্বাচিত সরকারের প্রতি আসলে আস্থা থাকে। দুইটা টেকনিক্যাল ফ্যাক্ট। বাংলাদেশে এবার যে বিনিয়োগ সম্মেলনটা হয়েছে, এই বিনিয়োগ সম্মেলনে সকল পলিটিক্যাল পার্টিকে এখানে ইনভাইট করা হয়েছিল। ইট ইজ বিকজ অফ ওয়াই উই শুড নো। কেন? মানে আপনি একটা বিনিয়োগ সম্মেলন করছেন, আপনি তো সংকীর্ণতার পরিচয় দিতে পারতেন, তারা কিন্তু দেয়নি। তারা সকল পলিটিক্যাল পার্টিকে এখানে ডেকেছে, তাদেরকে সামনের সারিতে বসিয়েছে, তারা তাদের কথাগুলো বলেছে, তারা তাদের ম্যানিফেস্টো, তারা কি ধরনের বিনিয়োগ কর্মসূচি তারা হাতে নেবে, তারা এই কথাগুলো বলেছে। এখানে একটি মেসেজ, যেখানে এই যে সারা পৃথিবী থেকে 50টা কান্ট্রির রিপ্রেজেন্টেশন এখানে ছিল, অলমোস্ট 400+ ডেলিগেশনস এখানে ছিল, তাদের কাছে এই মেসেজটি দেওয়ার চেষ্টা করা হয়েছে যে দেখেন আমাদের অভ্যন্তরীণ পলিটিক্যাল ডিফারেন্স থাকতে পারে, আমাদের মধ্যে ডেমোক্রেটিক্যাল ডিবেট থাকতে পারে, দেয়ার ইজ ওকে, বাট বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের অর্থনীতির প্রশ্নে কিন্তু সকল দল একটা টেবিলে আছে, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে তিনি যে কথাটা বলেছেন, দেখেন স্থিতিশীল গভর্নমেন্ট অর্থাৎ নির্বাচিত গভর্নমেন্ট যদি আমি ধরে নিই, নির্বাচিত গভর্নমেন্টের ক্ষেত্রে যে কোনো দেশই বিনিয়োগের ক্ষেত্রে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, এই জায়গাটাতে আসলে আমাদের কোনো দ্বিমত নেই, আমরা বারবার বলেছি। দেখেন এখন পর্যন্ত কি ডক্টর মোহাম্মদ ইউনূস তার কি মত চেঞ্জ করেছেন? তিনি কি বলেছেন যে না আমি ইলেকশনটা 27 সাল পর্যন্ত নিয়ে যাব? তিনি তো তার মতে এখন পর্যন্ত অক্ষুণ্ণ আছেন। তিনি তো বলেছেন যে এন্ড অফ দিস ইয়ার অথবা নেক্সট ইয়ারের মিড অফ দিস 26-এ আমরা ইলেকশনের দিকে চলে যাব। কাজেই আমাদের কাছে বারবার যেটা মনে হয়, দেখেন আপনি সত্যটাকে সত্য বলেন, এতে খুব বেশি ক্ষতিগ্রস্ত আপনি হবেন না। আপনি আশিককে আশিক বলেন না ভাই, সমস্যা নাই তো। তিনি যদি ভালো কিছু করে তো আপনার লাল সবুজের মানচিত্রকে। আমি আপনার প্রশ্নে যাবার আগে আমার ভাইয়ের প্রশ্নের কিছু উত্তর দিতে চাই। আমার ভাই অত্যন্ত উল্লসিত, আনন্দিত যে একজন চমৎকার সুদর্শন ব্যক্তি যিনি বিদেশ থেকে বাংলাদেশে এসে অসাধারণ ইংরেজিতে একটি প্রেজেন্টেশন রেখেছেন। খুব সম্ভবত প্রেজেন্টেশনটি বাংলায় রাখলে এতটুকু প্রশংসিত হতো কিনা আমার সন্দেহ আছে, বাট যেহেতু ফরেন ডেলিগেটরা আছে ডেফিনেটলি ইংরেজিতেই তো রাখার কথা। চমৎকার ইংরেজি বলেছেন, কিন্তু তার সেই প্রেজেন্টেশনের মধ্যে আমাদের অবকাঠামোগত দুর্বলতা, কর ব্যবস্থাপনার জটিলতা, ঋণ পেতে সমস্যা, আমলাতান্ত্রিক জটিলতা, জমির দুষ্প্রাপ্যতা, কোনো ওয়ান স্টপ সার্ভিস বাংলাদেশে নাই, গ্যাস বিদ্যুতের সংকট, ঠিকমতো রিটার্ন তুলতে না পারা এবং লাস্ট বাট নট দ্য লিস্ট রাজনৈতিক অস্থিরতা এবং দুর্নীতি। এই কোনটা সমস্যার সমাধান এই সরকার কি বলেছিল আমি ঠিক জানি না। প্রেজেন্টেশনে কি এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা হয়েছিল? কারণ আনলেস এন্ড আনটিল ইউ অ্যাড্রেস দি অ্যাটলিস্ট ইউ মানে
আপনি রাজি হন যে এই সমস্যাটি আছে, আপনি বিষয়টি স্বীকার না করেন, ততক্ষণ পর্যন্ত আসলে সমাধানের তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আমি জানি না যে এই 11টি সমস্যা যেটি আমি বললাম, যে কথাগুলো বছরের পর বছর আলোচনা হয়ে যাচ্ছে, সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করা হয়েছিল কিনা। এবং খুবই সঠিকভাবে আপনি প্রশ্ন তুলেছেন, যখন এত বড় একটি সম্মেলন হচ্ছে, বিদেশি বিনিয়োগকারীদের এফডিআই করার জন্য আমরা বারবার অনুরোধ করছি, ঠিক তখনই দরজার বাইরে যখন বাটার দোকান লুট হয়, যেটি একটি ইন্টারন্যাশনাল চেইন, কিংবা যখন কেএফসির দোকানে হামলা হয়, তখন আসলে তারা কতটুকু স্বস্তি বোধ করেন? এটা কি ভিক্ষা চাই না মা কুকুর সামলাও অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছি কিনা, এই প্রশ্ন তো আমি রাখতেই পারি। আমার ভাই দেখলাম খুবই চমৎকারভাবে সরকারকে ডিফেন্ড করছে। দেখুন, ইউনূস সরকার বোধহয় একমাত্র সরকার বাংলাদেশে যে মৌখিকভাবে তার কোনো রাজনৈতিক দল নেই বললেও একটি দল চমৎকারভাবে তাকে ডিফেন্ড করেছে, এবং সেই দলটি যখন ডিফেন্ড করে, কেন জানি আমি শেখ হাসিনার গলা শুনি। আমি অনেক ভাবলাম যে আমি কেন শেখ হাসিনার গলা শুনছি। তারপর আমি চিন্তা করলাম, শেখ হাসিনার সময় বট বাহিনী ঠিক যেভাবে, ঠিক যেই ভাষায়, ঠিক যেই বিষয়গুলো নিয়ে আমাকে টকশোর পরে কমেন্টে গিয়ে আক্রমণ করতো, আমার বিয়ে করছি না কেন, টিপ লাগাচ্ছি কেন, আমি বাঙালি সাজ শাড়ি পরে আসি কেন, মাথায় কাপড় নাই কেন, আওয়ামী লীগের বট বাহিনী ঠিক যেই ভাষায় আক্রমণ করতো, এই এনসিপি কিংবা তাদের তথাকথিত জেনজির বাহিনী বট দিয়ে ঠিক একই ভাষায় আমাকে আক্রমণ করে। ঠিক যেভাবে হাসিনা বলতো বিকল্প দেখান, এরাও তেমনি বলে ইউনূসের বিকল্প দেখান। ঠিক যেভাবে শেখ হাসিনা সকল দায় বিএনপিকে দিত, ঠিক একইভাবে ওরাও দেখছি সকল দায় কোনো না কোনো দলের ঘাড়ে দিয়ে পার পেতে চাইছে, এবং বেশিরভাগ সময় সেটি হয় বিএনপি না হয় আওয়ামী লীগ, এর ঘাড়ে দায় দিয়ে পার পেতে চাইছে। ফারহানা, আপনার মতো করে আপনাদের দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ছেলেদের দিয়ে একটা দল গঠন করেছেন, অনেকে এর বিরোধিতা করেছে, কিন্তু আমরা করিনি। ডক্টর ইউনূস সত্যবাদী, সাহসী ও বিবেকবান মানুষ, তাকে আমরা এখনো শ্রদ্ধা করি। আপনার মানে ডক্টর ইউনূস যেহেতু এতই বিবেক আছে, এতই সত্য জানেন, তাহলে ছেলেদের রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন? আপনি পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করুন, নির্বাচনে অংশ নিন, জনগণ ভোট দিলে বিএনপি আপনাকে সর্বপ্রথম অভিনন্দন জানাবে। তিনি আরো বলেছেন, বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না, বিএনপি রাস্তায় নামার আগেই নির্বাচন দিন, বিএনপি রাস্তায় নামলে কি হবে, শেখ হাসিনার দিকে তাকান। দুটি প্রশ্ন, ছেলেদের রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন, এমন বক্তব্য দিয়ে তিনি কি বুঝিয়েছেন? দ্বিতীয়ত, বিএনপি রাস্তায় নামলে এই সরকারের কি হতে পারে যা শেখ হাসিনার ক্ষেত্রে আপনারা করেছিলেন? শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি 16 বছর আন্দোলন করেছে, কি হয়েছে সেটা দেখা গিয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে। প্লিজ, মানে আপনি কি সত্যি বিশ্বাস করেন? নিকোলা কিছু তো প্রশ্ন করার জন্য আমাকে প্রশ্ন করছেন। আমি প্রশ্ন করি, আমার সাংবাদিকের বিশ্বাস থাকে না। 30 দিনের আন্দোলনের এই শেখ হাসিনার পতন হয়েছে, এর আগের 15 বছর আপনি মুছে ফেলতে পারেন? তাহলে কি আপনি বলতে চান যে 71 সালে কেবলমাত্র 1 বছরের যুদ্ধ হয়েছে, আমাদের সেই 47 থেকে ভাষা আন্দোলন, 6 দফা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলোর কোনো ভূমিকা ছিল না? তাই কি বলা যায় প্রত্যেকটা অভ্যুত্থানের, প্রত্যেকটা আন্দোলনের, প্রত্যেকটা যুদ্ধের পেছনে একটা দীর্ঘ সময়ের সংগ্রামের ইতিহাস থাকে, একটা দীর্ঘ সময় বঞ্চনার ইতিহাস থাকে, একটা দীর্ঘ ত্যাগের ইতিহাস থাকে? মুক্তিযুদ্ধে যেমন আপনি কাউকে এক ব্যক্তির সকল ক্রেডিট দিতে পারেন না, ঠিক একইভাবে আপনি 5ই অগাস্টের যে গণ অভ্যুত্থান, সেটাও আপনি 36 দিনের ফ্রেমে কখনোই আটকাতে পারেন না। আমি লক্ষ্য করছিলাম, ঠিক শেখ হাসিনা নিজেকে অনির্বাচিত বলে ভীষণ আঘাত পেতেন এবং তিনি বড়ই কষ্ট পেতেন। আমি দেখতে পাচ্ছি আমাদের নতুন সরকারটিও তাই, কিন্তু আমাদের নতুন সরকারের ভিত্তি হচ্ছে সুপ্রিম কোর্টের রেফারেন্স, যেটা আর্টিকেল 106 দ্বারা এসছে। একটু দেখি তো আর্টিকেল 106 এ ঠিক কি বলেছে। কিছু মনে করেন, আমাকে একটু সময় দিতেই হবে আপনার। এমত অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায়, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায়, যেটা আগে ছিল এখন নেই, উল্লেখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশ সংবিধানে 106 অনুচ্ছেদে প্রদত্ত উপদেষ্টামূলক এখতিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করিতে পারিবেন। জরুরি অবস্থা, অন্তর্বর্তীকালীন অবস্থা কেবলমাত্র রাষ্ট্রের নির্বাহী কার্য সম্পাদনের জন্য। আপনি বলেন তো, এই ফ্রেমওয়ার্কের মধ্যে কি এই সরকারটি আছে? এই সরকারকে
কেন জানি না মানে নির্বাচিত বা জনগণের ভালোবাসায় সিক্ত ইত্যাদি ইত্যাদি বলতে ভীষণ পছন্দ করে আমার নতুন ভাইরা। কেন তারা নির্বাচনকে ভয় পায়? এই সরকারটিকে বলুন ক্ষমতা ছেড়ে তারা তো যেখানে আছে মানুষের ভালোবাসা, তারা আবার নির্বাচনের পরে সেখানে যাবে, ইটস আ ম্যাটার অফ আ ডে। আমি একটু খুব সম্মানের সাথে আমার মানে সম্মানিত আরেকজন সহবক্তা রুমিন ফারহানা আপার কাছে কিছু রিপ্লাই আমি একটু দিই। দেখেন, খুব সম্মানের সাথেই বলছি, উনি এখন আমাদের গলায় শেখ হাসিনার গলা শুনতে পাচ্ছেন। আনফর্চুনেটলি তার দলের লোকজন যখন চাঁদাবাজি করে, মারামারি করে, অভ্যন্তরীণ কলহের কারণে তারা যখন পুরো দেশকে লুটুপুটে খাচ্ছে, তিনি ওই কার্যক্রমের মধ্যে শেখ হাসিনাকে তিনি খুঁজে পান না। দ্যাটস আ ভেরি আনফর্চুনেট থিং। অ্যান্ড মজার ব্যাপারটা খেয়াল করে দেখেন, পুরো কার্যক্রমটাকেই তিনি এখন এমনভাবে ব্রিফ করলেন, এমন একটা অ্যাঙ্গেল থেকে দেখালেন যে কোর্টের রায় নাকি, মানে কোর্টের রায়টাকে সামনে আনার আসলে উদ্দেশ্য কি? তার মানে কি আপনি বলতে চাচ্ছেন কোর্টের রায়টা বিতর্কিত সামহাউ? যদি কোর্টের রায় বিতর্কিত না থাকে, অথবা যদি কোর্টের রায় বিতর্কিত থাকে, ওই সময়টাতে আপনার দলের পজিশন কি ছিল? আপনার দলকে তাহলে কম্প্রোমাইজ করছে? আপনার দল তাহলে ওই সময়টাতে কেন এই সরকারকে মানে গঠন হইতে দিছে? আপনার দল তো সমর্থন দিছে। আপনার দল তো পরবর্তীতে এই সরকারের সাথে কাজ করার জন্য গতানুগতিকভাবে প্রত্যেকটা মিডিয়ায়, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বৈঠকে কথাগুলো বলছে। কাজেই দেখেন, একটা জিনিস খুব সহজ করে বলি, এই যে আপনি মাঝে মাঝে বলেন না যে ট্যাগিং এর রাজনীতিকেই থেকে যাবে, এটাই এখন হচ্ছে। আপনি বাংলাদেশে আপনার কাছে মনে হচ্ছে যে সব বট বলতেছে। সমস্যাটা কি জানেন? সমস্যাটা হচ্ছে যে বাবল থেকে বের হইতে হবে। আপনি একটা নির্দিষ্ট বাবলের ভেতরে থেকে যখন দেশকে দেখবেন, নির্দিষ্ট একটা বাবলের ভেতরে থেকে যখন আপনি একটু শেষ করি নিকোলাপা, যথেষ্ট সময় আপনি আরেকটা প্রশ্ন করব, আপনাকে আমি এটা রিপ্লাইটা আমি দেই, বাবলের রিপ্লাইটা আমি দেই। আপনি যখন জেনজিকে বুঝতে ভুল করবেন, দেখেন জেনজি কি করতেছে। জেনজিকে কিন্তু বলে দেওয়া লাগে নাই, তারা কিন্তু একের পর এক ইভেন্ট খুলতেছে, ট্রল করতেছে না? আপনি তো দেখতেছেন ট্রল করতেছে। আপনি ঘুরে দেখেন তো এগুলো রিয়েল আইডি। বাংলাদেশের মানুষ এই লেভেলের এডুকেশন এখন আছে, বাংলাদেশের স্টুডেন্টসদের স্পেশালি জেনজির এখন এই লেভেলের ক্যাপাসিটি তৈরি হয়েছে, তারা জানে কোনটা ফেক আইডি কোনটা রিয়েল আইডি। তাহসিন রিয়া, যেটা ব্যারিস্টার রুমিন ফারহানা যাদেরকে বট বাহিনী বলছে, আপনি বলছেন তাদেরকে রিয়েল আইডি। আমি আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে দেখেন, উনি শুধু বট বলতেছে না, উনি বলতেছে এনসিপির বট বা এনসিপি এই কাজটা করতেছে। সমস্যাটা কি জানেন? সমস্যাটা হচ্ছে ওই যে আপনার ট্রেডিশনাল রাজনৈতিক যে পলিসি, যে আপনাকে সারাটা জীবন সামনে একজনকে রেখে বিরোধিতা করতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা তো আপনারা বলেন। তাহসিন রিয়াজ, 2022 সালের ডিসেম্বর মাসের শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের স্ত্রীর গুরুতর একটি রোগ শনাক্ত হয়। 10 ডিসেম্বর তার অস্ত্রোপচারের নির্ধারিত দিন ছিল। এর 2 দিন আগে মধ্যরাতে বাসা থেকে আটক হন মির্জা ফখরুল সাহেব। যখন তার স্ত্রীর অপারেশন চলছিল তখন তিনি কারাগারে। আজ ফেসবুক পোস্টে মির্জা ফখরুল সাহেব সেই সময়ের কথা লেখেন। গত এক যুগে মির্জা ফখরুল সাহেব কতবার জেলে গিয়েছেন, বিএনপির শত শত নেতাকর্মী জেল জুলুম সহ্য করেছে, সেই খবর আপনার কাছেও পৌঁছেছে নিশ্চয়ই সেই সময়। কিন্তু তাহসিন রিয়াজ, আপনাদের দলের যুগ্ম আহ্বায়ক সরার তুষার বলেছেন বিএনপিকে উদ্দেশ্য করে, আগে ঘরে থাকতে পারতেন না, অনেকটা এমন কথা অনেকটা মানে খানিকটা আপনিও বলেছেন। আর এখন মাঠে থেকে বীর দর্পে চাঁদাবাজি করছেন। গত 15 বছর আপনারা কেমন ছিলেন? কোর্ট চত্বরে বিএনপি নেতারা দাঁড়িয়ে কেঁদেছে। তাহসিন রিয়াজ, গত 15 বছরে আপনারা কই ছিলেন? কারণ 2024-এর নির্বাচন যখন হয় তখন কিন্তু প্রাপ্তবয়স্ক। সহজ করে বলি, দেখেন সহজ করে বলি, প্রথমত হচ্ছে যে তারা তাদের পলিটিক্যালি 14 বছর বা 15 বছরের যে লড়াই, এই লড়াইকে কিন্তু এনসিপি কখনো অস্বীকার করে না। সরোয়ার তুষার এই বক্তব্যটা কোথায় দিচ্ছে আমি জানি না, এখন পর্যন্ত আমি দেখি নাই। আমার যদি চোখে পড়ে তাহলে আমি নিঃসন্দেহে সরোয়ার তুষারের ব্যাখ্যাটা আমি জানতে চাইব, আসলে কোন অ্যাঙ্গেল থেকে বলেছে। খুব সহজ করে বলি, বাংলাদেশে গতানুগতিক যতগুলো রাজনৈতিক দলগুলো, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো বাংলাদেশের এই 15 বছর 16 বছর স্বৈরাচার বিরোধী সংগ্রামে ছিল, কাউকে তো ডিজোন করার আমার কোনো সুযোগই নাই। আমার তো সুযোগ নাই, আমি তো সেটা করে আমি নিজে কাঠগড়ায় দাঁড়াবো না, আমার দল কাঠগড়ায় দাঁড়াবে না। ব্যাখ্যাটা খুব সহজ। ব্যাখ্যাটা হচ্ছে বিএনপি বা অন্যান্য যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আছে, আমরা তো তাদের সাথে একসাথে চলতে চাই। মানে কি? বাংলাদেশের প্রশ্ন একসাথে চলতে চাই। বাট ওই যেটা বললাম, আপনি যখন একদম ডে ফার্স্ট থেকে আপনি যখন আমাকে একেবারে এমনভাবে অপোনেন্ট বানাবেন, আপনি ধরেই নেবেন যে এখন যেহেতু আওয়ামী লীগ নাই, তাহলে আওয়ামী লীগের ভ্যাকিউম আমি এখন এনসিপিকে দিয়ে পূরণ করবো, এবং এনসিপির গলায় আমি শেখ হাসিনার গলা খুঁজে নিব, এবং সেই গলা খুঁজে নিয়ে আমি আপনাকে প্রতি মুহূর্তে সমালোচনা করবো, তাহলে তো ভাই আপনার সংকীর্ণতা থেকে আপনাকে বের হইতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা বারবার বলতেছি, একটা বার খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি, আরেকবার নতুন করে, সেটা হচ্ছে যে প্লিজ জেনজিরে বুঝেন। আপনারা যাদেরকে বট ভাবেন, হ্যাঁ বট আছে, বাংলাদেশে বট নাই তা না, অনেকেরই বট আছে। কার বট আছে সেটাই যে এই বিগত সময় কারা বট দিয়ে কার্যক্রম পরিচালনা আমরা জানি। এবং আমি 106 আমি জানি না উনি কি বুঝলেন না বুঝেই বললেন কথাগুলো, আমি ঠিক জানি না। কোর্টের অর্ডারকে বিকৃত করার প্রশ্ন ওঠে না। কোর্টের অর্ডারে খুব স্পেসিফিক্যালি বলা আছে কেয়ারটেকার গভর্নমেন্ট না থাকায় জরুরি প্রয়োজনে নির্বাহী কাজ পরিচালনার জন্য সরকারটি, অর্থাৎ এই সরকারের কাজের পেরিমিটারটা খুবই নির্দিষ্ট এবং খুবই
সংকীর্ণ। আমি কেবলমাত্র এটুকুই বোঝাতে চেয়েছি। উনি বললেন দলের চাঁদাবাজির কথা। হ্যাঁ, দলের চাঁদাবাজি নিয়ে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান হিমসেলফ মেসেজ দিয়েছে যে যদি কেউ করে তাকে দল থেকে বহিষ্কার করা হবে, এবং তিনি 2000-এর উপর বহিষ্কার করে নজির স্থাপন করেছেন। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে দেশে একটি সরকার তো আছে, তাদেরও উচিত দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। 3 হচ্ছে বিএনপির চাঁদাবাজি নিয়ে জেনজি বা আমি এনসিপি বা জামাতকে অনেক বেশি উচ্চকিত দেখি, তবে কিনা কৃষকের ঘর থেকে 8 মাসে ফুরুত করে জমিদার পুত্র, এটা বোধ করি বিএনপি 2 বার 3 বার ক্ষমতায় থেকেও কিন্তু করতে পারেনি। এটা আপনি যাই বলেন না কেন। আর জেনজি বট ইউজ করে না, হায় হায়, তাহলে তো সাড়ে সর্বনাশের কথা। এইসব কুৎসিত নোংরা কমেন্ট একজন নারী রাজনীতিবিদের প্রতি এই 20 থেকে 25 বছরের ছেলেরা মনে মনে লালন করে। এটা তো বিভৎস ভয়ঙ্কর বাজে জেনারেশন ভাই। আমি তো এই জেনারেশনকে ভয় পাচ্ছি। আই এম সরি, যারা একজন নারীর বিতর্কের উত্তরে পাল্টা তর্ক দিতে জানে না, যারা সেই নারীর ব্যক্তিগত জীবন, তার সাজ পোশাক নিয়ে আলোচনায় বেশি সময় ব্যয় করে এবং মনে করে ওটাই আক্রমণের কায়দা, এখন আবার বুক ফুলিয়ে বলে বট না, এটা কিন্তু আগেও হয়েছে। আপনি নিজেই বলেছেন আগেও হয়েছে। আমি বলেছি যে আওয়ামী লীগের সাথে কি নিদারুণ মিল। ট্যাগিং বলেন, হ্যারাসিং বলেন, নারীর প্রতি আচরণ বলেন, সবখানেই তো দেখি মিল। জি, তাসিন রিয়াজ এক লাইনে, সময় শেষ, অনুষ্ঠানের সময় শেষ। রাখি মানে সেটার সাথে আপনার এনসিপির সম্পর্কটা কোথায় মনে হচ্ছে? কারা সেই কমেন্টগুলো করছে? তাসিন রিয়াজ এই অনুষ্ঠানে কি আমি প্রশ্ন করতে পারবো? আপনার কাছে আমি প্রশ্নটা করি, মানে আপনার কাছে কি মনে হয় কিনা যে এটা একটা সামাজিক সমস্যা এবং এই সমস্যাটা মানে কনস্ট্যান্ট? আমি একটু প্রশ্নটা করি ভালো করে। এই সমস্যাটা কনস্ট্যান্ট, এটা কোনো দলীয় সমস্যা না, রাজনৈতিক সমস্যা না। এটা যদি রাজনৈতিক সমস্যা না, এটা যদি সোশ্যাল সমস্যা বুঝে থাকে, রাজনীতির কথা বলে যখন ইন্ডিকেশন পরিষ্কার হবে, কিন্তু আপনি দোষ দেন সেই পুরাতন রাজনীতি। প্রশ্নটা হলে তো ভাই আমি প্রশ্নটাকে বলেছি পুরানো বন্দোবস্ত, টপিক ঘুরে যাচ্ছে, আমরা এই টপিকে থাকি কিছুক্ষণ। আমরা বলছি এই টপিকে আলাদা একটা সই করতে পারি, ব্যারিস্টার রুমিন ফারহানা এবং তাসিন রিয়াজ, আমরা আলাদা একটা সই করতে পারি। আজকের অনুষ্ঠানে আজ সময় নেই।